সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। রাজনীতিতে নির্বাচন ও সংস্কার এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে সরাসরি দুজন অতিথি আছেন, আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি গণফোরাম, আছেন ডাক্তার জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনার কাছে আসি। নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করে ফেলা হয়েছিল, এখন সেখান থেকে তো রাজনীতি বা সেখান থেকে তো বের হয়েছে নাকি একটি বিষয়, একটা ঐক্যমত কমিশনের সংস্কার প্রক্রিয়া, আপনারা বৈঠকে নিশ্চয়ই গিয়েছেন, এবং সেই সংস্কারের আসলে অগ্রগতি কতটুকু? জুলাই সনদ তৈরি হওয়ার কথাই জুলাইতেই, সেই প্রক্রিয়া আসলে কত দূরে এগুলো? ধন্যবাদ ডক্টর জাহিদের, অনেকদিন পরে দেখা হলো আপনাদের সাথে। আসলে আপনি তো শুরুই করেছেন যে একটা মেঘাচ্ছন্ন ভাব ছিল রাজনৈতিক অঙ্গনে, সেটা কিছুটা দূরীভূত হওয়ার পথে, পুরোপুরি হয়েছে এটা বলা যাবে না। শঙ্কা, আস্থা বা আস্থাহীনতা এগুলো তো আলোচনার মধ্যেই আছে। তো ব্যক্তিগতভাবে আমি মনে করি শেষ পর্যন্ত একটা নির্বাচন তো হবেই, এবং মোটামুটি প্রধান উপদেষ্টা তো এপ্রিলের কথা বলেছিলেন, তবে লন্ডন বৈঠকের পরে এটা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা দেখাচ্ছে। কারণ ওখানে যে প্রেক্ষাপটটা, যেটা রমজান, তারপরে বর্ষাকাল, সব মিলিয়ে আর কি। সুতরাং এই ব্যাপারে মোটামুটি একটা নির্বাচনে হাওয়া কিন্তু সারা বাংলাদেশে বইছে। একই সাথে আমি ঐক্যমত কমিশনকেও ধন্যবাদ দেব যে তারা দীর্ঘ সময় ধরে এবং যে কমিশনগুলো এখন একসাথে রাজনৈতিক সব দলগুলোকে একসাথে বসাতে পেরেছে, এটাও একটা বিশাল ব্যাপার আর কি। অতীতে এরকম ঘটনা তো বাংলাদেশে আমরা করতে পারি নাই। তো প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের আন্তরিকতা এবং কমিশনে যারা কাজ করছেন, আমার ডক্টর সাহেব তো একটা কমিশনের মেম্বার ছিলেন, নির্বাচন কমিশনে, ডক্টর জাহিদুর রহমান, তারও নিশ্চয়ই অনেক ভালো কাজ করেছে। তো আমার কথা হচ্ছে আলোচনাটা যেন অতিরিক্ত হয়ে না যায় আর কি, কারণ এটা অতিরিক্ত হয়ে গেলে নানান মতামত এখানে চলে আসবে, এবং এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে ওই হাউসের মধ্যেই বক্তব্য, পাল্টা বক্তব্য, একে অপরের বিরোধিতা করা, যেটা আমাদের বাই নেচার আমরা যেটা করি আর কি। তো আশা করি এর মধ্যে অনেক কিছু তারা গুছিয়ে এনেছে, এবং আগামী রোববারের দিকে হয়তো কিছু কিছু ফাইনাল হয়ে যাবে। এবং গণঅভ্যুত্থান জুলাই যেটা ঘোষণা, জুলাই সনদ, জুলাই সনদ, এটার ব্যাপারেও তো রাজনৈতিক দলগুলো মোটামুটি ভাবে একমত হয়েছে যে এরকম একটা কিছু হওয়া প্রয়োজন। এবং তার পাশাপাশি আপনি যেটা বলছেন যে বিচার, তো বিচারের ব্যাপারে তো কারো কোনো দ্বিমত নাই। এখন তড়িৎ গতিতে বিচার হবে না স্বাভাবিক প্রক্রিয়ার যে বিচার সেটা হবে। তো অতিরিক্ত তাড়াহুড়া করতে গেলে অনেক সময় এটাও একটা মুখ থুবড়ে পড়তে পারে। আমরাও চাই না, আমরা চাই যে ন্যায় বিচার স্বার্থে যে সমস্ত অভিযুক্ত ব্যক্তিরা বিভিন্ন আদালতে বা আইসিটিতে যাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে, মোটামুটি তো শুরু হয়েছে, সেখানেও আমি দেখি যে একটা কতগুলো পজিটিভ কার্যক্রম তারা করছে। এর মধ্যে আবার দেখেন গুম কমিশন নিয়েও অনেক স্বাভাবিক যা অত্যাচার হয়েছে গত 15-17 বছরে। সুতরাং এখানে বহুমুখী কর্মকাণ্ড, এটা একটি এই বর্তমান অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বে যারা এটার দায়িত্ব নিয়েছেন, আমি তো মনে করি একটা কঠিন জায়গায় তারা অবস্থান করছে, এবং অনেক চ্যালেঞ্জ তাদের সামনে, যতই আমরা তাদের সমালোচনা করতে পারি নানান ব্যাপারে,
কিন্তু এতগুলো চ্যালেঞ্জ সামনে নিয়ে একটা নিরপেক্ষভাবে কাজ পরিচালনা করা, আমরা অনেক সময় নিজেরা অসহিষ্ণু হয়ে যাই এবং তাদের নিরপেক্ষতা নিয়ে অনেক সময় আমরা প্রশ্ন তুলি। তো এটা তো বুঝতে হবে যে এরাও তো বাংলাদেশের মানুষ, তো তাদের তো কতটুকু করার সক্ষমতা আছে এবং তারা সেভাবে কতটুকু সফল হবে, এগুলো যদি আমরা সবসময় তাদেরকে প্রশ্নবিদ্ধ করি তাহলে তো তাদের তো কাজ করার আগ্রহ কমে যাবে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যতদূর হয়েছে এটা আমাদের দেশের জন্য এবং এত বড় একটা পরিবর্তনের পরে সমস্ত কিছু, আমরা মুক্তিযুদ্ধের পরে যেমন একটা ভঙ্গুর বাংলাদেশ, সেখান থেকে আমরা চেষ্টা করেছি, শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসানের পরও যা হয়েছে সেখান থেকে একটা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন এবং প্রত্যয়, আমি তো মনে করি সরকার এখনো পর্যন্ত সঠিক পথেই আছে, কিন্তু আমাদের সহযোগিতা করা প্রয়োজন। আপনারা কি সহযোগিতা নিশ্চয়ই আপনারা করবেন হয়তো, কিন্তু আপনারা কি সন্তুষ্ট এই যে নির্বাচন বলি, সংস্কার, ঐক্যমত কমিশনের যে কাজের গতি? হ্যাঁ, আমি মোটামুটি এই মুহূর্তে আপনারা সন্তুষ্ট তো, এবং এটা গতিটা একটু বাড়ানো দরকার, আরো বাড়ানো দরকার। জি, নিশ্চয়ই আমি আপনার কাছে আসবো। আমি ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে আসতে চাই। আপনি একটি নির্বাচন সংস্কার কমিশনে আপনি আছেন, ঐক্যমত কমিশনের এখন যে কাজের গতি সেটিতে কি পরিবর্তন এসছে বলে আপনার কাছে মনে হচ্ছে? এবং নির্বাচন সংস্কার বিচার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মত পার্থক্য আমরা লক্ষ্য করেছি বিগত প্রায় 10 মাসে, সেটি কি কেটেছে কিনা আপনার কাছে কি মনে হয়? ঐক্যমত্য কমিশনের কাজের গতি এসছে এবং এই গতি দেখে খুব পছন্দ করছি আমি তা না। কেন বললাম, মানে কিছু কিছু খারাপ ছাত্র থাকে পরীক্ষার আগের দিন রাতে বা 5 দিন আগে 7 দিন আগে পড়তে শুরু করে সিরিয়াসলি, সারা বছর ঠিক মতো পড়াশোনা করে না। আমার কাছে ঐক্যমত্য কমিশনের কাজকে সেরকম মনে হচ্ছে, এখন সেরকম মনে হচ্ছে। যেহেতু জুলাই চার্টার করতে হবে, জুলাইয়ের মধ্যে করতে হবে, কোনোভাবেই হোক আমি শেষ করতে হবে। মানে সেটা কি নির্বাচন ফেব্রুয়ারিতে আসবে বলে এরকম মনে হচ্ছে? নির্বাচন ইভেন যখনই হোক না কেন জুলাই চার্টারটা জুলাই মাসেই করবে, এই আলাপ তো ছিল অনেক আগে থেকে, তারা এটা বলছিলেন। তো শেষ মুহূর্তে তাড়াহুড়ো কেন করতে হয়? এক্সস্টিভ, আপনি লম্বা সময় ধরে যখন করছেন, অথচ এটি যদি ভেঙে ভেঙে দিতেন তাহলে দেখা যেত যে আলোচনাটা আরো সহজ হতে পারত। আমরা দীর্ঘ একটা সময় তাদেরকে খুব অ্যাক্টিভলি এনগেজড হতে মানে ডিসকাশনে দেখি নাই। গ্যাপ দিচ্ছেন, বসে আছেন, ওনারা এটা করে আসুক তারপর দেখব। তো তারপরও যতটুকু এখন শেষের দিকে করছেন, এখন গতি আছে, কিন্তু এই গতি মানে আমি মনে করি আর কি যে সঠিক হয়নি। যাই হোক, এখন সমঝোতার ক্ষেত্রে যেটা হয়েছে, বিশেষ করে কনস্টিটিউশনাল কয়েকটা ব্যাপারে আমরা কিন্তু খুবই ফ্রাস্ট্রেশন দেখাই যে আমাদের তেমন কোনো মতো ঐক্য হচ্ছে না, অথচ আইনগতভাবেও অ্যামেন্ড করার জন্য, সংস্কার করার জন্য অনেক কিছু সাজেস্টেড হয়েছে। এখানে তো 5টা কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে, প্রায় সব ক্ষেত্রে প্রায় সবাই কিন্তু একমত। কনস্টিটিউশনাল রিফর্মে অনেক ক্ষেত্রে একমত, হাতে গোনা। এখন শেষ পর্যন্ত আমরা যদি বলি, দেখলাম যে 2-3টে ইস্যু। একটা হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এনসিসি হবে কিনা, আপার হাউসের ব্যাপারে সবাই একমত, কিন্তু সেটা কিভাবে গঠিত হবে, এটা লোয়ার হাউসের যে সিটের প্রপোর্শন সেটা নাকি ভোটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সেটা। আর আরেকটা আছে প্রধানমন্ত্রীর টেনিওর 2বার হবে কি হবে না। এর বাইরে তো আমাদের ঐক্যমত্য হয়ে গেছে। এখন আমি মনে করি যে যতই গতি আসুক না কেন, এই 3টা ইস্যুতে সম্ভবত খুব মেজর কনসেনসাস হবে না এবার আর। অন্তত বিএনপি তাদের জায়গা থেকে এটা রেজিস্ট করেছেন, তারা এখনও করছেন। আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, বিএনপি ভালো করছে কি খারাপ করছে যে ডিফারেন্ট ডিবেট, কিন্তু একটা জিনিস দেখবেন, এবার এই আলোচনায় কিন্তু প্রত্যেকে আদতে যা করবে সেটাই কথা বলছে, কেউ কিন্তু মিথ্যা কথা বলছে না। পলিটিশিয়ানদের একটা অভিযোগ আমাদের আছে, দলগুলো ঠিক আছে আমি মেনে নিলাম, ক্ষমতায় আসি তারপর দেখা যাবে এবং আমি করলাম না, কিন্তু খেয়াল করবেন তারা কিন্তু ফাইট করছে। সমালোচনা হচ্ছে, ডিবেট হচ্ছে, কিন্তু তারা ফাইট করছেন। তার মানে প্রত্যেকে সিনসিয়ারলি আলোচনায় অংশগ্রহণ করছেন। এটাও কিন্তু আমাদের জন্য একটা মাইল ফলক হবে ভবিষ্যতের জন্য, যে আমরা সিনসিয়ারলি একটা আলোচনায় এনগেজ করেছি। এমনকি কিছু সংস্কার না মানলে আমার বদনাম হতে পারে, তারপরও মেনেছি। এখন এই মত পার্থক্যগুলো খুব বেশি ঘুচবে এবার আমার বলে মনে হয় না। আর বাকি ইস্যুগুলো এখন সমস্যা ঘুচবে না, মত পার্থক্য না। এই যে কয়েকটা ইস্যুর কথা বললাম, 3টি ইস্যুতে সম্ভবত ঘুচবে না, এটা আমার ধারণা। সমস্যাটা অন্য জায়গায় বেঁধেছে। আমাদের প্রধান উপদেষ্টা রিপিটেডলি বলেছেন জুলাই চার্টারে সেই জিনিসগুলো যাবে বা সংস্কার ততটুকু করবে যেখানে সবাই একমত হবে।
কিন্তু এনসিপি একটা নতুন কথা বলছেন, তাদের ভাষ্য মতে বেশ কিছু মৌলিক সংস্কার যদি না হয় তারা সেই জুলাই চার্টার সাইনই না করতে পারেন। মানে এটা হচ্ছে প্রবলেমের জায়গা। জুলাই চার্টার লেখা থাকতে পারে, একটা চার্টার মানে কিন্তু যতজন ঐক্যমত্য যতটুকুতে হয়েছে। এই চার্টারে সাইন করার এর মানে তো এই না যে আপনি যেগুলো চান সেগুলো বাতিল করছেন, আপনি এখানে যা আছে এটা মানছেন। সো এই সাইন কিন্তু আমি খেয়াল করছি এই সংস্কার নিয়েও কিন্তু এক ধরনের শঙ্কা বা সমস্যা এনসিপির দিক থেকে আসবে। এখানে একটু বলে রাখা ভালো, সংখ্যার বিবেচনায় এনসিপি আসলে কোনো শক্তি না। গণতন্ত্রের সংখ্যা ম্যাটার করে। ওনারা কে? ওনাদের কি সংখ্যা আছে? ওনারা কি করেন? নির্বাচন করেছেন? করেননি। ওনারা কি কারণে ওনাকে আমরা এই যে আমরা এনসিপিকে নিয়ে আলোচনা করি, আমি যদি এই প্রশ্ন করি কেন এনসিপিকে নিয়ে আলোচনা করছি আমরা, সুব্রত ভাইরা আছেন, দাদারা, বহু মানুষ, গণতন্ত্র মঞ্চের দলগুলো আছে, আরো অনেক দল আছে, মানবাধিকার পরিষদ, এবি পার্টি, মানে বছরের পর বছর রাস্তায় লড়াই করেছেন, বছরের পর বছর, মাসের পর মাস না। আমরা তো তাদেরকে নিয়ে স্পেসিফিকলি ওই আলাপ করছি না, আমরা এনসিপিকে নিয়ে করছি। মানেরা হচ্ছে এই যে তাদের মধ্যে যেহেতু আমাদের এই গণ অভ্যুত্থানে কিছু ফেস আছে তাই, কিন্তু তারা এইটার প্রিভিলেজ নিয়ে তারা, আমি দেখছি একটা সংকট তৈরির চেষ্টা আছে। শুধু এটা না, তারা নির্বাচন কমিশনও তো মানেন না, বলছেন এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন তারা নেবেন না। সো সংস্কার নিয়েও কিন্তু একটা সমস্যার আলামত আমি দেখছি। আর বিচার নিয়ে দাদা যেটা বলছেন, উনি একজন অত্যন্ত প্রতিষ্ঠিত লয়ার, উনি এটা খুব ভালো মতো জানেন এবং উনি যা বলেছেন এটাই সঠিক। আসলে মানে কোনো একটা বিচার আপনি যখন করতে যাচ্ছেন, বিচারটা এমনভাবে হওয়া দরকার, কারণ আমরা তো শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করেছি যে শেখ হাসিনা ভুল বিচার করেন, বেইনসাফি করেন। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে স্কাইপ কেলেঙ্কারি একটা ফাঁস হয়েছিল না, ওখানে একটা কথা এসেছিল, সরকার গেছে পাগল হইয়া তারা একটা রায় চায়। তখন আমরাও যদি পাগল হইয়া গেছি, আমরা একটা রায় চাই, এসব করি, এগুলো ভালো হয় না। একটা কথা এনসিপি বা সবাইকে মনে রাখতে হবে, শেখ হাসিনা কাকে অত্যাচার করেনি, মানে কে ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বিচার হবে না? এনসিপি ক্ষমতা আসলে বিচার করবে না, জামায়াত আসলে করবে না, বিএনপি আসলে করবে না। বিএনপির চেয়ে বেশি টর্চার কে হয়েছে? সেই কারণে আমি মনে করি যে আলাপগুলো সামনে আনা হচ্ছে, এগুলো আসলে ঠিক শঙ্কা না, এগুলো কতগুলো পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল এজেন্ডা তৈরি করা হয়েছে এবং এগুলোর মাধ্যমে যারা নির্বাচন চাইছে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর একটা অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা হচ্ছে। সেই কারণেই বলছি যে সমস্যাগুলোর সমাধান সহজে হবে না। না, কোন পয়েন্টগুলো আসলে আনতে চাইছে আপনি? এনসিপির কথা বলছিলেন, তারা মৌলিক সংস্কার না হলে তারা, মানে মৌলিক সংস্কার বলতে কোন এই যে কনস্টিটিউশনাল যে জিনিসগুলো আছে এগুলোর কথাই ইন্ডিকেট করেন তারা। এগুলো যদি না হয় তাহলে তারা জুলাই চার্টার সাইন না করতে পারে। যে বলছি তাদের ওজন, সংখ্যার ওজন নেই, কিন্তু এটা তো ফ্যাক্ট। এই দলটায় আমাদের ওই মুভমেন্টের সময় সামনের সারিতে থাকা বেশ কিছু ছাত্র নেতারা আছেন, সুতরাং তাদেরকে আমরা এই কারণে গুরুত্ব দিই। তো তারা যদি না দেন, সেটা করলেন না। তারপর বিচার একটা রোডম্যাপ, মানে এই রোডম্যাপ শব্দটা ব্যবহার করেছেন, বিচারের রোডম্যাপ কেমনে হয়? কোনোভাবেই রোডম্যাপ হতে পারে না। এটা আসলে যে কোনো একটা গিভেন কন্ডিশনে আদালত সিদ্ধান্ত নেন, নানান কারণে বিচার পেছাতে পারে। শেখ হাসিনা নিজে কন্টেস্ট করছে না, তার হয়তো সরকারি লয়ার থাকবেন, সে লয়ার দেয়া হবে। সেই লয়ার কি চাচ্ছেন না চাচ্ছেন, কতটুকু সময় চাচ্ছেন, সেটা আদালত যৌক্তিক মনে করলে সময় দেবেন কি দেবেন না, এগুলো চলতে থাকে। আমি এখানে যোগ করি, আইসিটিতে প্রথম রায় হয়েছিল শেখ হাসিনার সময় যে আইসিটি, কাদের মোল্লা, ওটার প্রাথমিক রায় হয়েছিল 2.5 বছর পর। এত অভিযোগ আমরা এই মামলাগুলো নিয়ে করি, ওখানে প্রাথমিক রায় হয়েছে 2.5 বছর পর। তো তা যদি হয়ে থাকে আমাদেরকে তো বুঝতে হবে মানে এই জিনিসগুলো। কিন্তু দেখা গেল যে তারা হয়তো হঠাৎ করে বলে না, বিচার তো উল্লেখযোগ্য পরিমাণ হয় নাই, নির্বাচন হতে পারবে না। কারণ প্রধান উপদেষ্টাও ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে 2টো শর্ত দিয়েছেন। সংস্কার, একটা হলো প্রস্তুতি থাকতে হবে, আরো 2টো, সংস্কার এবং বিচারের অগ্রগতি। তো এখন এনসিপি যদি বলেন যে হয় নাই, হতে পারে তারা একটা ফ্রেমিং এর চেষ্টা করছেন পারহ্যাপস। মানে এটি কেন আসলে, আমি একটু এই প্রশ্নটি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে রাখতে চাই, যে মৌলিক সংস্কারের কথা বলছে এনসিপি এবং এই সংকটগুলো কেন তৈরি হতে পারে বলে আপনার কাছে মনে হয়? আমি বিরতি থেকে ফিরে এসে উত্তরটি নিতে চাই। প্রিয় দর্শক, সপ্তাহের দেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে সঙ্গে থাকবেন। সপ্তাহের দেশে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনার কাছে আবারও একটু আসতে চাই। নির্বাচন নিয়ে এখন সংশয় বা শঙ্কা কোনো কিছু আছে বলে মনে করেন কিনা? বিএনপি মহাসচিব বলেছেন সংকট কাটেনি, দ্রুত নির্বাচনের প্রতিশ্রুতি পূরণ করুন। মানে সংকট আসলে কি নিয়ে আপনার কাছে মনে হয়? না, আমি তো মনে করি তেমন কোনো সংকট হবে। আচ্ছা, নির্বাচন হইতেই হবে, এই ব্যাপারে তো শেষ কথা, এটা ফুল স্টপ। তো এখন এটাকে কি বলে, পানি ঘোলা করার মতো আর কি। হ্যাঁ, তো যারা পানি ঘোলা করতে চাচ্ছে তাদের দিকে তো জনগণ লক্ষ্য রাখছে না, সমস্ত রাজনৈতিক দলগুলো দেখতেছে তাদের অ্যাক্টিভিটিস।
রাজনৈতিক প্রভাব কার কতটুকু আছে সেগুলো প্রশ্ন চলে আসবে তখন। আমরা চেয়েছিলাম যে একটা শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হোক। তো সেটা নিয়ে যারা নানান রকম ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বা লিপ্ত হওয়ার মতো তারা নানান বক্তব্য জাতির সামনে উপস্থাপন করছে, তাতে জনগণে হয়তো শঙ্কা সৃষ্টি হতে পারে। কিন্তু আমি মনে করি তারও তো পাল্টা বক্তব্য আছে না, তারা কি এক পক্ষে সব কথা বলে যাবে আর অন্যরা চুপচাপ বসে থাকবে, তা তো হতে পারে না। কিন্তু এই ব্যাপারে আমি তো মনে করি বিএনপি অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে, অনেক স্মার্টলি তারা প্রত্যেকটা বিষয় কিন্তু ফেস করতেছে। তারা চেষ্টা করতেছে সকলকে নিয়ে একসাথে চলার জন্য, এবং তারা তো বারবারই বলছে যে ভবিষ্যতে যে সরকার গঠন হবে সেটা একটা সর্বদলীয় সরকার। এবং জনাব তারেক রহমান সাহেব তো প্রত্যেক বক্তৃতায় এই কথাগুলো বলছে। তো সেই জায়গায় কিছু কিছু রাজনৈতিক দল যদি তারা একটা নেতিবাচক ভূমিকা রাখে, আমার তো মনে হয় তারা জনগণ থেকে আরো বিচ্ছিন্ন হবে। এখানে মূলত এনসিপি এবং জামাত ইসলামী, অন্যান্য ইসলামিক দলগুলোর কথা আমি বলতে চাই না, কারণ তারা আবার নিজেদের মধ্যে একটা ঐক্য করার, একটা নির্বাচনী জোট করার চেষ্টা করতেছে, অর্থাৎ নির্বাচনমুখী হচ্ছে। দেখেন আজকে জামাত ইসলামের এক নেতা বলল ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন হইতে পারে। আরে জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হওয়ার তো কোনো সুযোগ নাই। খামাখা এইসব কথা বলে কেন আপনারা রাজনৈতিক অঙ্গনে একটা নানান ধরনের বক্তব্য দিয়ে একটা অসহিষ্ণু পরিবেশ কেন সৃষ্টি করতেছেন? এটার পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে? এটা তো মোটামুটিভাবে তো আমরা সব দল তো মেনেই নিছি যে জাতীয় সংসদ নির্বাচন হবে, তারপর অন্যান্য নির্বাচন যারা রাজনৈতিক সরকার গঠন করবে ভবিষ্যতে তারা অন্যান্য করবে। এই যে মধ্যে মধ্যে তারা কতগুলো কথা, এনসিপি এটার অবস্থানটা কি? ডক্টর জাহিদ বলেছে যে এটাকে নিয়ে কেন আমরা এত আলাপ আলোচনা করি, এত গুরুত্ব পাই। তো এটাকে কিংস পার্টি হিসাবে তো তার পরিচয় ইতিমধ্যে হয়ে গেছে, এবং তাদের যে কর্মকাণ্ড আমরা দেখতেছি, দলটা এখনো ঠিকমতো গুজারলো কি হবে, যে তারা নাকি আগামী রোববারে নিয়ে যাবে, আবেদন নিয়ে যাবে। তা নিক, একটা রাজনৈতিক দল, এখনো তো তাদের কি বলবো, এটা শিশু সংগঠন। মানে শিশু অর্থ বলতে মানে নতুন সংগঠন আর কি, নবজাতক। একটু তো সময় লাগবে, একেবারে অধৈর্য হয়ে যাচ্ছে। এখনই তারা ক্ষমতায় যাওয়া বা ক্ষমতার কাছাকাছি থাকার যে একটা অভিলাষ, এটা কিন্তু মারাত্মক। এবং এটা করতে গিয়ে নিজেদের মধ্যে নানান বিশৃঙ্খলা হচ্ছে, আমরা প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি। আমরা তো এটা চাই নাই, আমরা চেয়েছি যে তোমাদের যে অবদান, বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থানে সামনের কাতারে থেকে তোমরা লড়াই সংগ্রামটা করেছ, আত্মাহুতি দিয়েছ। এখানে শুধু ছাত্র না, ছাত্র, তরুণ, কৃষক, শ্রমিকরাও ছিল, জনগণও ছিল, অন্যান্য রাজনৈতিক দলও ছিল। এককভাবে ভাবা কিছু নাই, তবে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যেটা এই আন্দোলনটাকে সফল করেছে। আর অতীতেও যারা আন্দোলন সফল করেছে, আমরা তো কোনোদিনও দেখি না যে তাদের রাজনৈতিক অঙ্গনে এত পদচারণা এবং আলাদাভাবে একটা দলগত। আপনি 52-তেও দেখেন, 62-তে দেখেন, 69-এ দেখেন, বা 71-এ মহান মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসে সবাইকে একটা দল করার জন্য অস্থির হয়ে গেছে। কিন্তু এইবার একটা এটা নতুন অবস্থান আমরা দেখলাম যে যারা ছাত্র তরুণরা আন্দোলনে ছিল তারা আইসা একটা নতুন দল করবে। তার মানে কি, একটা ক্ষমতার দিকে তারা চলে যাচ্ছে। এটা করতে গিয়ে কি হলো, আজকে শিক্ষা ব্যবস্থা একটা জায়গায় থমকে আছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে লেখাপড়ার যে পরিবেশ সেটা নাই। সেখানে এই ক্ষমতালোভী কিছু তরুণ এগুলোর মধ্যে ঢুকে গেছে, এবং তারা নানান জায়গায় কেন্দ্রীয়ভাবে তো করছো, জেলা লেভেলে, উপজেলা লেভেলেও এই সমন্বয়কের নাম দিয়ে বা এনসিপির নাম দিয়ে তারা প্রশাসনের সাথে নানান রকমের চাপ সৃষ্টি করছে, অবৈধভাবে নানান সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে। তো এগুলো তো গুণগতভাবে তো আমরা পিছিয়ে যাব। তারা যে কাজগুলো করছে তাতে তো রাজনীতিতে কোথায় তারা ভূমিকা রাখবে
হ্যাঁ, ছাত্র তরুণদের যে দেশপ্রেম সেটাতে উদ্বুদ্ধ করে সামনের দিকে নিয়ে যাব এবং আগামী দিনে তো তারাই জাতীয় নেতা হবে, রাষ্ট্র পরিচয়। কিন্তু এখনই তারা যে কর্মকাণ্ড শুরু করেছে, আমি এখানে অশনি সংকেত দেখতে পাই। জুলাই ঐক্যমত কমিশনের যে সংস্কার প্রক্রিয়া বা জুলাই সনদে স্বাক্ষর না করার কথা বা এসব কিছু যে মূল ইস্যুতে সংকট তৈরি করবে, আমরা তো বলছি না, এটা তো এনসিপি বেশি বলছে। আমরা তো বলতে যে প্রায় ঐক্যের কাছাকাছি, যেগুলো ঐক্য হবে সেগুলো তো আমরা করে দেব রোববার সোমবারে। আর দুই একটা বিষয়ে যেটা ঐক্যমত হবে না, এটা তো প্রধান উপদেষ্টাও বলেছে। আলী রিয়াজ সাহেব তো প্রত্যেক দিনে বলছে যে মিনিমাম যেটা হবে সেটাই চার্টারের মধ্যে যাবে। তো যেগুলো নিয়ে আমাদের মধ্যে বিতর্ক আছে বা দূরত্ব সৃষ্টি হয়েছে বা কিছু বিষয় আছে আগামী দিনের সরকার করবে, সেগুলো তো অপেক্ষা করা উচিত। মানে এই কয়েক মাসের মধ্যে আমরা সবটা করে ফেলবো, পুরা রাষ্ট্র ব্যবস্থা উলটপালট করে দেব, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, সেটা না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হবে না, বিচার না হলে নির্বাচন হবে না, এইসব কথা বলে তো জিনিসটাকে আরো গতিটা হারিয়ে ফেলতেছে। হ্যাঁ, এখন মানুষের মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনা এবং এই আন্দোলনের সুফলটা যাতে মানুষ পায় এত ত্যাগ তিতিক্ষার পরে, সেটাকে তো বাধাগ্রস্ত করা ঠিক হবে না। আমরা সকলেই মিলে সাহায্য করি সরকারকে, যাতে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার যে একটা প্রত্যয়, সেখানে আমরা সহযোগিতা করি। সেই জায়গায় তো কিছু রাজনৈতিক দলের বক্তব্য এবং তাদের যে আস্ফালন মধ্যে মধ্যে দেখি, মনে হয় যে তারা বোধহয় ভালো কিছু করতে দেবে না। আসবো আমি আপনার কাছে, ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে আসি যে নির্বাচন নিয়ে সংশয় শঙ্কা কোনো কিছু আপনি দেখেন কিনা, রাজনীতিতে স্থিতিশীলতা ফিরছে বলে মনে হয় কিনা? আপাতত ফিরেছে, কারণ আমরা অন্তত এটা কিন্তু ইম্পর্টেন্ট যে দুটো পক্ষ যখন খুবই উত্তেজনাকর অবস্থায় চলে যায়, আমরা যে ডিএসকালেট করা বলি, ডিএসকালেট করা দরকার। লন্ডন বৈঠকের আগে বিএনপির সাথে সরকারের একদম খুব স্পষ্ট বিভেদ তৈরি হয়েছে, উত্তেজনা তৈরি হয়েছে। একটা সময় আমরা বলতাম যে উপদেষ্টা পরিষদের কেউ কেউ এটা করছে, ওটা করছে, এনসিপি এটা করছে, কোনো উপদেষ্টা এটা বলছেন, কিন্তু সর্বশেষ প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে সংস্কার প্রশ্নে যেভাবে একটি দল মানে বিএনপিকে ইন্ডিকেট করে কথা বললেন, সেটা কিন্তু সর্বোচ্চ অ্যাটাক বলবো। সো একটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং আমরা চাই না, আমি প্রায় বলি এটা, আমাদের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রান্সফরমেশন ডিপেন্ড করবে তিনটা শক্তির ব্যালেন্স ঠিকঠাক জায়গায় আসার উপরে: সরকার, সেনাবাহিনী, বিএনপি। সো এই মিটিংয়ের পর এটা প্রাথমিকভাবে, আবারও বলছি প্রাথমিকভাবে দূরীভূত হয়েছে এবং আমি আশা করি এটা টিকে থাকবে। কিন্তু একটা চেষ্টা তো আছে, মানে আপনি কতগুলো মানে ঘটনা যদি দেখেন তাহলে বুঝবেন যে সামথিং ইজ বিং কুকড, কিছু একটা চেষ্টা হচ্ছে। বেশ কয়েক মাস থেকে নির্বাচন কমিশনের উপর অনাস্থা, তারপর এখন সংস্কার বিচার অ্যাডিকুয়েট হলো কিনা, জুলাই চার্টার সাইন করব না, অনেকগুলো ইস্যু দেখুন একত্র করা হচ্ছে। তার মানে এগুলো হচ্ছে নির্বাচনকে আনসার্টেন। যেমন আমি একটা উদাহরণ দিই, ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে যদি নির্বাচন হতে যায় তাহলে নির্বাচন কমিশন ডিসেম্বরে তফসিল ঘোষণা করবে, তারা করলো। এনসিপি যদি মাঠে নামে, এমনকি জামাতও এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে একবার স্পষ্টভাবে বলেছে তারা এই নির্বাচন কমিশনের পুনর্গঠন চায়। তো এনসিপি যদি মাঠে নেমে বলে যে আমরা এই নির্বাচন কমিশন কিন্তু মানি না, তার অধীনে কেন নির্বাচন? এবং তারা যদি পারেন, আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা করেছেন, প্রথম যমুনায় যাবেন, তারপরে শাহবাগে ব্লক করবেন, এবং যদি তাদের সাথে জামায়াত এবং আরও কিছু ইসলামিস্ট গ্রুপ এসে যোগটোক দিয়ে সংখ্যা দেখানো যায়, তখন কি হবে? হয়তো একটা প্ল্যান আছে এরকম। আমি ব্যক্তিগতভাবে মনে করি এগুলো হালে পানি পাবে না। কেন জানেন? আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সময় জামায়াত যে ছিল, শিবির ছিল, বা বেশ কিছু ইসলামিস্ট গ্রুপ এবং রাজনৈতিক দল ছিল, তারা আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে বিএনপির সাথে মুখোমুখি অবস্থায় যায় নাই। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে বিএনপি তো দাঁড়ায় নেই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, বিএনপি ওখানে পার্টিসিপেট করেনি। কিন্তু নির্বাচন প্রশ্নে কিন্তু মুখোমুখি দাঁড়ানোর প্রশ্ন আছে। এখন প্রশ্ন হচ্ছে তারা বিএনপির সাথে নির্বাচন পেছানোর প্রশ্নে মুখোমুখি দাঁড়াবেন কিনা, এটা একটা জরুরি প্রশ্ন। আমার মনে হয় না। আরেকটা শঙ্কা আছে, আমি একটু বলে ফেলি। আমরা খেয়াল করছি যে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা নিয়ে বেশ আলাপ টালাপ হচ্ছে। মানে জনাব জিএম কাদেরের বাড়িতে হামলা করার নিয়ে অনেক ঘটনা ঘটলো, জনাব সার্জিস আলম গেলেন, সেনাবাহিনীর সাথে তার কথাবার্তা হলো, এগুলো আমাদের সামনে আসলো। জাতীয় পার্টিও স্বৈরাচারের দোষর বলে তাকেও নিষিদ্ধ করার একটা চেষ্টা আছে এবং আমি মনে করি সামনে এটি ইন্টেন্সিফাইড হবে। কারণ হচ্ছে আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টিও নাই,
তখন জামায়াত এবং এনসিপি যদি একত্র হয় তাদের হাতে একটা বড় বার্গেনিং পয়েন্ট চলে আসে, সেটা হচ্ছে যদি নির্বাচন ধরে নিলাম ফেব্রুয়ারিতে হলে আমরা দুই দল আমরা বাধা দিচ্ছি না কিন্তু আমরা পার্টিসিপেট করবো না, তখন নির্বাচনের সিনারিওটা দেখেন। বিএনপি এবং বাকি যারা আছে তারা বিএনপির সাথে দীর্ঘদিন যুগপৎ আন্দোলন করেছে এবং 18 নির্বাচনের আগে দাদাদের দলও একটা জোটেই ছিল, সুতরাং তাদের সাথে দীর্ঘদিন এবং তারা এনারা ইনফ্যাক্ট এখন জোট নেই কিন্তু নির্বাচনের জন্য তারা অ্যালাইন্ড আছে। তাহলে বিরোধী দল মানে বিপক্ষে কারা কি থাকবে, একটা জটিল সিচুয়েশন। সো এটাও হতে পারে, অনেক কিছুর চেষ্টা আসলে হবে, কিন্তু আমি মনে করি শেষ পর্যন্ত আসলে নির্বাচনটা হবে, কারণ সবচেয়ে দুটো বড় শক্তি সরকারের বাইরে সেনাবাহিনী এবং বিএনপি দুটোই মনে করে বিএনপিটা ইলেকশনটা টাইমলি হয়ে যাক। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরতে চাই একটি বিরতি থেকে। সে প্রিয় দর্শক, সপ্তাহের দেশে আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আপনার কাছে আসতে চাই যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে ভারতে ষড়যন্ত্র চলছে, আপনার কাছে কি তাই মনে হয় কিনা? না, এটাকে বলার অপেক্ষা রাখে নাকি? 5ই আগস্টের পর থেকে যা হচ্ছে, পলাতক শেখ হাসিনা ওখানে বসে যেসব কর্মকাণ্ড করছে এবং তার আশেপাশে যারা থাকে তারা তো এখনো প্রধানমন্ত্রী হিসাবে চালিয়ে যাচ্ছে, বিদেশে নানান রকম সবাই বক্তব্য দিচ্ছে, এখানে প্রতিনিয়ত টেলিফোনিক কনভারসেশন হচ্ছে তার নেতা বা কর্মীদের সাথে, নানা রকম ডিরেকশন দিচ্ছে। তো এগুলো অ্যালাউ করছে না। এগুলো তো বলা হয়েছিল যে উনি ওখানে বসে রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে, বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য ডিরেকশন দিচ্ছে। এই জুন মাসও তো একটা লম্বা কর্মসূচি তারা দিয়েছে এবং সবাইকে বলে দিয়েছে তোমরা রাস্তায় নেমে যাও, যে যেখানে আসো, যেভাবে পারো। এবং কিছু কিছু আমরা দেখছি সেগুলো তো হচ্ছে, এবং যারা করছে তারা বিপদেও পড়ছে অবশ্য, এবং পাল্টাটাও আছে আর কি। যারা পালিয়ে গেছে তার আশেপাশের লোকজন, সমস্ত নেতা এবং মন্ত্রী পরিষদের সদস্যরা হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে, খুব আরামে এসে ওরা ওখানে দিন কাল কাটাচ্ছে। তো এইখানে বসে আমাদের সাধারণ নেতা কর্মীরা বিপদগ্রস্ত। তো অনেকে বলে যে উনি ওখান থেকে এইগুলো করে তো আমাদেরকে বিপদে ফেলছে, যারা আমরা এখনো বাইরে আছি। এখন আমরা তো এখানে স্বস্তিতে থাকতে পারবো না, নিরাপদে থাকতে পারবো না। এইখানে ভারতকে এখনো বুঝে উঠতে পারে নাই। দীর্ঘ সময় ধরে ওনাকে সমর্থন করতে গিয়ে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে গেল, শেখ হাসিনা দাঁড়ালো, সঙ্গে ভারতও দাঁড়িয়ে গেল। তো এখানে ভারতে প্রতি মানুষের যে অবিশ্বাস, অনাস্থা, এটা তো শেখ হাসিনার মাধ্যমে হয়েছে। তা আশা করি ভারত এখান থেকে বেরিয়ে আসবে, যদিও তারা বলছে যে আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করছি। এটা একটা ভালো দিক, ভারতও নির্বাচন চায়। এখানে আবার সমস্যা দেখেন, যেহেতু ভারত বলছে বা তার সেনাবাহিনীর লোকজনও বলছে যে একটা নির্বাচিত সরকার হচ্ছে আমাদের সম্পর্কটা আরো জোরদার হবে। এইটা বলার পরে আমরা যারা নির্বাচনের কথা বলি বা নির্বাচন দ্রুত চাই, এখন আমরা ভারতপন্থী হয়ে গেছি। খুব মজার ব্যাপার আর কি। তো যাই হোক, আমার মনে হয় যে ওই সবকিছুর শেষ কথা হচ্ছে একটা নির্বাচিত সরকার বাংলাদেশে আসা দরকার, এবং এই ব্যাপারে ভারত সরকার কি ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে? আমি আশাবাদী। সেই প্রস্তুতির দিকে কি সরকার এগুচ্ছে বলে দেখছেন? হ্যাঁ, হচ্ছে কারণ নির্বাচন কমিশন তো খুবই অ্যাক্টিভ। প্রত্যেক দিনেই তো তারা নতুন বিধিবিধানগুলো জাতির সামনে উপস্থাপন করছে। আমরাও সময় পাবো তাদের সাথে ডায়লগ করার জন্য। ধন্যবাদ। আমি একটু ডাক্তার জাহিদুর রহমান আপনাকে দিয়ে শেষ করতে চাই। যে পরিস্থিতি একসময় ছিল যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে ফেলেছিলেন যে হ্যাঁ নির্বাচন চাইলেই যেন মানে দোষ করছেন বা অপরাধ করছেন, এরকম একটি বিষয়, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসছে কিনা রাজনীতি? আর সরকার যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতেই চায়, সেই প্রস্তুতির দিকে কি সরকার এগোচ্ছে কিনা? নির্বাচন চাওয়া অপরাধে যে দাদা যেটা বললেন আমি যোগ করতে চাই, মানে ভারতের পক্ষ না, দালাল দালাল বলে ট্যাগ, যেমন একসময় শেখ হাসিনা পাকিস্তানের দালাল, যুদ্ধাপরাধীদের দোসর, এরকম একই রকম ভাবে ট্যাগ হচ্ছে। এবং আমি আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমিও নির্বাচন চাই, রাষ্ট্রের স্বার্থে চাই, জাতির স্বার্থে চাই, আমিও ট্যাগ খেয়েছি। প্রসঙ্গে বলি, কিছুদিন আগে বাংলাদেশে বেশ কিছু টিভি চ্যানেলের ইউটিউব এবং কিছু ব্যক্তির ইউটিউব চ্যানেল ভারতে অফিসিয়ালি নিষিদ্ধ করা হয়েছে। ব্যক্তি যে কয়েকজনের চ্যানেল নিষিদ্ধ হয়েছে তারা
বাইরে থাকেন, দেশে থাকা আমি একমাত্র ব্যক্তি আমার চ্যানেল অফিসিয়ালি নিষিদ্ধ হয়েছে। ভারত সরকার আমাকে তার, এটা কিন্তু অফিসিয়াল, আমি যে মেইল পেয়েছি তাতে একদম ক্লিয়ারলি লেখা আছে যে ভারত সরকারের অফিসিয়াল কমপ্লেইনের ভিত্তিতে এটা ভারতে বন্ধ করা হচ্ছে। আমি কিন্তু আমার ওদিকে দালাল, মানে এই জিনিসটা একটু খুবই ইন্টারেস্টিং, তাই বললাম। যাই হোক, যেটা বলছিলাম, এখন নির্বাচন সামনের জন্য প্রস্তুতি আমি মনে করি যথেষ্ট হচ্ছে। আর নির্বাচন নিয়ে চাওয়া নিয়ে এই ট্যাগিং এর চেষ্টা থাকবে। যিনি নির্বাচন চান না, যারা নির্বাচন হয়ে গেলে যাদের সমস্যা আছে, আমরা এই কথা প্রায় বলি, আমরা অফ রেকর্ডও বলছিলাম, অন্য কোথাও সরাসরি বলেছি, নির্বাচনে না গিয়েও সরকারের বিরাট ইনফ্লুয়েন্স কিছু দল, কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠীর আছে। নির্বাচন হয়ে গেলে কাদের সমস্যা? আসলে তাদের সমস্যা যারা, ধরুন আমি খোলাখুলি যদি বলি, আপনি মনে হয় খোলাখুলি উত্তর চাইছেন, আমি খোলাখুলি কথা বলতে পছন্দ করি। সবাই তো রাজনীতি করে। এনসিপির খুব বড় প্রভাব আছে, তাদের দুজন, আমি ওই দুজনকে এনসিপিরই বলি, ছাত্র উপদেষ্টাদেরকে। এর বাইরে বিভিন্ন বদলি, বিভিন্ন জায়গায় তাদের আমি এর সাথে ফিনান্সিয়াল ট্রানজাকশনের অভিযোগ আমি সরে রাখি। কিন্তু এই যে প্রভাব আছে, জামায়াতে ইসলামীর আছে। জামায়াতে ইসলামী কয়টা সিট পাবে? কেন তারা নির্বাচন চান না? কেন তারা তো বলছেন নির্বাচন চান। আমরা এভাবে বলি, এই সরকারের উপরে যদি এখন এভাবে একদম সহজে যদি ইকুয়াল ইনফ্লুয়েন্স থাকে, বিএনপিরও ইনফ্লুয়েন্স আছে, তো 33% সবার, জামাতেরও 33%, যদি কোনো কোনো ক্ষেত্রে জামাতের শিক্ষা স্বাস্থ্যে অনেক বেশি, এনসিপিরও যদি 33% হয়, তো নির্বাচন যখন হবে 100% ইনফ্লুয়েন্স বিএনপির হয়ে যাবে। এটা তো সরকার যে জিতবে সেই তার ইনফ্লুয়েন্স। নির্বাচন ইনফ্লুয়েন্স বলছেন না? না, নির্বাচন সরকারের উপর ইনফ্লুয়েন্স, তখন তো বিএনপির সরকার। আচ্ছা, তো জামাতের যদি 1/3 ইনফ্লুয়েন্স থাকে এখন সরকারের উপরে, এনসিপি যদি 1/3 থাকে, এটা তো থাকবে না, এটা মুহূর্তেও উবে যাবে। তো তাদের জন্য নির্বাচন যত পিছনে যায় তত ভালো। এটা শুধু দল না, কিছু ব্যক্তি আছে যারা ইনর্মাসলি পাওয়ারফুল, এটা আমরা অনেকেই জানি পেছনে থেকে। সো প্রত্যেকেই নির্বাচন চাইবে না। জি, সরকারের প্রস্তুতি আমি মনে করি যথেষ্ট আছে। সরকার মানে হলো নির্বাচন কমিশন কিন্তু এর আগে বারবার বলেছে ডিসেম্বরের নির্বাচনকে টার্গেট করে তারা করছেন, কারণ প্রধান উপদেষ্টা বলেছিলেন না নির্বাচন ডিসেম্বর থেকে জুন। সো নির্বাচন কমিশনকে ডিসেম্বরের জন্যই প্রস্তুত থাকার কথা। এখন কি ফেব্রুয়ারি কি ধরে এগুচ্ছে সরকারের প্রস্তুতি? আমি ধারণা করি যে অবশ্যই ফেব্রুয়ারি, কারণ হলো ফেব্রুয়ারি না, আমি মনে করি ওনাকে ডিসেম্বর দিয়েই হতে হবে। আমি এখনো প্রধান উপদেষ্টার আদি যে কথাটা আছে সেই কথাটাকেই ধরবো। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের জন্য যথেষ্ট প্রস্তুতি হয়ে যাবে, এবং আমি মনে করি যেহেতু সিদ্ধান্ত হয়েছে এটা মানে শেষ পর্যন্ত টিকে থাকবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সপ্তাহের দেশ আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।